স্টেশনে ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে যেন হুড়স্থুল বেঁধে গিয়েছিল। অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়লুম, তখন আমার ওপর দিয়ে অসংখ্য জুতো পড়া পা ছুটে যাচ্ছে। অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিল পিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে। রাগ করে লাভ নেই, কার ওপরই বা রাগ করব। নিমিষে প্ল্যাটফর্ম নির্জন আর নিঝুম হয়ে গেল। প্ল্যাটফর্মের ওপরে দোকানপাটও দেখলাম প্রায় বন্ধ। গায়ের জামা ঝেড়ে ঝুড়ে রুমালে মুখ মুছলুম। দীর্ঘ একটা হুইসেল বাজিয়ে ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত, তাই এত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল। প্ল্যাটফর্মের উপর একমাত্র টিকিট ঘরটাও এখন অন্ধকার। এইবার একটু ভয় হলো। এত বড় স্টেশনে আমি একা। দেখলাম গেট থেকে বেরিয়ে খানিকটা দূরে স্টেশন ঘরে আলো জ্বলছে। সেখানে গিয়ে একটু দাঁড়ালাম। ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করেছে কিনা দেখবার জন্য উঁকি মারলাম। না, স্টেশন ঘরে উর্দি পড়া একজন ভদ্রলোক চেয়ারে বসে ঝিমোচ্ছেন। তাকে বললুম, একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? তিনি চোখ না খুলেই বললেন, হ্যাঁ, অবশ্যই পারেন। তবে আপনার ভবিতব্য ওই পাঁচুর হোটেল। অবাক হয়ে বললাম, পাঁচুর হোটেল মানে? এই তল্লাটে নতুন বুঝি। তা কোথায় যাবেন? আগে আমি যাব ওই কাঞ্চনপুর। তা সেখানে কার বাড়ি যাবেন? খানিকটা বিরক্তির স্বরেই বললাম, আগে সেখানে আমার বন্ধুর বাড়ি। রেলকোট পরা ভদ্রলোক এবার একটু চোখ খুলে হেসে বললেন, আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হদিস কিছু জানায়নি দেখছি। তা কি আর করবেন বলুন, আপনার ভবিতব্য ওই পাঁচুর হোটেল। বেশি কথা না বাড়িয়ে বললাম, স্টেশন থেকে বেরোনোর সময় দেখলাম গেটে কোনো লোক নেই। আপনি কি আমার টিকিটটা নেবেন? বাবা, টিকিট কেটেছেন? তাই চত্বরে নতুন লোক টিকিট কাটবেন বই কি। তা দিলে দিন, না হলে দেবেন না। স্টেশন মাস্টারের হাতে টিকিট দিয়ে গেট পেরিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলা জায়গা। এক প্রান্তে কিছু দোকানপাট। অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলাম চত্বর এক্কেবারে জনহীন। আমার বন্ধু অমল বলেছিল স্টেশন থেকে নামলেই নাকি বাস, সাইকেল রিক্সা বা এক্কা গাড়ি কিছু একটা পেয়ে যাব, কিন্তু কোথায় দাঁড়া? অবশেষে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম। স্টেশন থেকে খানিকটা এগিয়ে দেখলাম একটা মুদির দোকান তখনও খোলা রয়েছে। জিজ্ঞেস করলাম, বলছি পরের বাস কটায় দাদা? একটু হেসে লোকটি আমায় বলল, তা বাবুর কোথা থেকে আসা হচ্ছে? আগে আমি আসছি সেই কলকাতা থেকে। আচ্ছা, তা যাবেন কোথায়? যাব সেই কাঞ্চনপুর। বাবু মশাই, এই রাত বিরাতে আর বাস আসবেনি, আসবে সেই ভোরবেলা। আচ্ছা, কোনো সাইকেল রিক্সা বা এক্কা গাড়ি? দোকানের লোকটি হাসলো। আগে না, খামোখা এত রাতে ওরা কেনই বা আসবে? এবার ব্যাপারটা বুঝতে পারলাম। নির্মলের ওপর খুব রাগ হলো। এই ব্যাপারটা তার আমাকে আগে খুলে বলা উচিত ছিল, কিন্তু রাগ করে লাভ নেই। তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন কাল রবিবার। আমি কবে যাব নির্দিষ্টভাবে তাকে বলিনি, শুধু বলেছি নিশ্চয়ই যাব, শনিবার অবধি অপেক্ষা করিস। এইবার মুদিওয়ালাকে বললাম, আচ্ছা দাদা, এখানে ওই পাঁচুর হোটেলটা কোথায়? এইবার যেন লোকটা একটু চমকে উঠল। পাঁচুর হোটেল? আগে কোনোদিনও পাঁচুর হোটেলে খেয়েছেন নাকি? না, আমি এখানে এই প্রথমবারই আসছি। এই পাঁচুর হোটেলের কথা ওই স্টেশন মাস্টারের মুখেই শোনা। আর যখন পাঁচুর হোটেলে যাওয়ার ইচ্ছা হয়েছে, চলে যান। তবে এইটুকুই বলবো, একটু সাবধানে যাবেন। বলেই মুদিওয়ালা আমার মুখের সামনে দোকানের ঝাঁপ নামিয়ে দিল। এখানে দেখছি সবই অদ্ভুত।
লোকজনও অদ্ভুত। পাঁচুর হোটেলে যেতে গেলে সাবধানে যাব কেন? সব দোকানপাট বন্ধ, শুধু শেষের দিকটায় আলো জ্বলছে। দোকানের ওপর বড় বড় করে লেখা রয়েছে ভাতের হোটেল। এগিয়ে গেলাম সেদিকে। একচালা হোটেলটার ভেতর ঢুকে এলাম। ঢুকে দেখলাম দরজার কাছে টেবিলের সামনে একজন রোগাটে কালো গড়নের লোক বসে আছেন। পরনে তার ধুতি আর হাত কাটা একটা স্যান্ডো গেঞ্জি। এটাই তবে পাঁচুর হোটেল? হোটেলের ভেতরে চোখ পড়তেই দেখলাম দুপাশে দুটো বেঞ্চ পাতা রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এটা একটা হোটেল। আমাকে দেখেই লোকটা উঠে দাঁড়িয়ে নমস্কার জানালো। আসেন আসেন, ভেতরে আসেন। হে 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 হে। বাবু, ভেতরে চলে আসেন। এটাই কি পাঁচু বাবুর হোটেল? লোকটি জিভ কেটে মাথা নেড়ে বলল, আগে দয়া করে আমায় বাবু টাবু বলবেন নি। আমি একজন অত্যন্ত সাধারণ মানুষ। বাইরে দেখেন বোর্ডের ওপর লেখা রয়েছে ভাতের হোটেল। হে 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 হে। তবে লোকে ভালোবেসে বলে পাঁচুদার হোটেল। ঠিক সেই সময় পেটে একটা অসম্ভব টান অনুভব করলাম। মনে পড়ে গেল আজ সকাল 11টায় খেয়েছি, তারপর আর কিছু জোটেনি কপালে। আর ঠিক সেই সময় ভেতর থেকে ডাল ভাত মাছের ঝোল মিশ্রিত তীব্র গন্ধ আমার খিদেকে আরো দ্বিগুণ করে তুলল। শটাং হোটেলে ঢুকে কাছের একটা বেঞ্চের ওপর বসলাম। ব্যাগটা একপাশে রেখে বলছি আমার খুব খিদে পেয়েছে, কিছু একটা ব্যবস্থা করুন বাবু। ডাল ভাত যা হয় একটা। হেদো, এই হেদো, আরে বেটা ঘুমালি নাকি রে? এদিকে আয় বাবা। দেখলাম ভেতর থেকে ঢোলা হাফ প্যান্ট পরা নাদুস নুদুস গরনের একটা যুবক বেরিয়ে আসছে। বাইরে এসে আমার দিকে তাকিয়ে সে একগাল হাসলো। ওই দেখ, স্যার এসছেন। স্যারকে একটা পুরো মিল দে। কিছুক্ষণের মধ্যে গোগ্রাসী এক থালা ভাত ডাল তরকারি মাছ পরম তৃপ্তিতে খেয়ে ঢেকুর উঠল। হাত মুখ ধুয়ে এবং মুছে বললাম, সত্যি অপূর্ব খাসা আপনার হোটেলের রান্না। এমন রান্না আমি কোনোদিনও খাইনি। অথচ দেখুন, পেটার ছেলেরা আমার হোটেলের বদনাম রটায়। জানেন স্যার, আমার নামে থানায় নালিশ অব্দি করেছিল ওরা। যাক গেছে সব কথা, আপনি আমার অতিথি, আপনার থেকে খাবারের দাম নেব না। পাঁচুদা কিছুতেই খাবারের দাম নিতে চাইল না। অবশেষে বললাম, ঠিক আছে, তবে আজ রাতে থাকার মতো আমাকে একটা ঘর ভাড়া দিন। ঘর তো নেই স্যার, রাতেই আমরা এখানে থাকি না। যা উপদ্রব, থাকার কোনো জো আছে? সে রাতটা ঠিক আমি ওই বেঞ্চে শুয়ে কাটিয়ে দিতে পারবো, তাছাড়া আমার কোনো অসুবিধা হবে না। আপনার মাথা খারাপ, হ্যাঁ? যাই হোক, এইটুকু তো মাত্র রাস্তা। বাইরে জ্যোৎস্নার আলো ভালোই ফুটেছে। কথা বাড়িয়ে লাভ নেই স্যার, আপনি বরং রওনা দিন। বাইরে জ্যোৎস্নার আলো ভালোই আছে। হোটেল থেকে বেরিয়ে আসছি ঠিক সেই সময় পাঁচু আমার হাতে দুটো অ্যান্টাসিড ট্যাবলেট ধরিয়ে দিল। দুধারে মাঠ, নির্জন মাটির রাস্তা, চারিদিক এক্কেবারে শুনশান। নিজের মনের আনন্দেই হাঁটছিলাম আর মনে মনে ভাবছি, খেতে সবই সুস্বাদু মনে হচ্ছিল, তাই খেয়েছিও প্রচুর। প্যান্টের বেল ঢিলা করতে হয়েছে, কিন্তু অ্যান্টাসিড কেন? জ্যোৎস্নার আলোয় চারদিক বেশ স্পষ্ট হয়ে উঠেছে। কিছু দূর চলার পর মনে হলো পেট বেজায় ওজনদার হয়ে উঠেছে। তখনই দুটো অ্যান্টাসিড ট্যাবলেট মুখে পুরে চুষতে থাকলাম। আরও কিছু দূর হাঁটার পর পেটের ওজনটা কমেছে বলে মনে হলো। ঠিক সেই সময় নেহাতি খেয়ালবশত পেছন ফিরে দেখি আমার পেছনে একজন হেঁটে আসছে। একজন সঙ্গী পাওয়া গেল ভেবে দাঁড়িয়ে পড়লাম। অমনি সেই লোকটিও দাঁড়িয়ে গেল। বললাম, কে? লোকটার ঠায় সেখানে দাঁড়িয়ে রইল, কোনো সাড়া এলো না। একটু ভয় পেলুম, ছিনতাইবাজ বা ডাকাত নয় তো। চলার গতি বাড়িয়ে দিলাম। তারপর এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলাম।
যতবার পেছনে তাকাচ্ছি দেখছি জ্যোৎস্নার আলোয় কালো মূর্তির সংখ্যা বেড়ে চলেছে। রাস্তার দুপাশের মাঠ থেকে একজন দুজন করে আরও লোক বেড়ে ছায়ামূর্তির সংখ্যা বাড়িয়ে তুলছে। সত্যিই আশ্চর্য ব্যাপার। তারপর আরও কিছুটা হেঁটে গিয়ে ঘুরে দেখি তারা সমান দূরত্বে আমাকে অনুসরণ করছে। অজানা এক ভয়ে শিউরে উঠলাম। এইবার সাহস দেখিয়ে চেঁচিয়ে বললাম, সাবধান, আমি কিন্তু পুলিশের লোক, আমার কাছে রিভলভার আছে, যে সামনে আসবে তার কিন্তু মুন্ডু উড়িয়ে দেব। কিন্তু এই হুমকিতেও কাজ হলো না। আমার গলা তৃষ্ণায় শুকিয়ে গেছে, সঙ্গে একটা জলের বোতলও নেই, আর সাথে একটা টর্চও আনিনি। এইবার আতঙ্কে দিশেহারা হয়ে আমি দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে যতবারই পিছু ফিরে তাকাচ্ছি সেই বিভীষিকা আমাকে অনুসরণ করছে। সেই কালো কালো মূর্তিগুলো সেই সমান দূরত্বে আমার দিকে ছুটে আসছে। আমি শুধু দিশেহারার মতো ছুটে চলেছি। কোন দিকে যাচ্ছি, ঠিক দিকে যাচ্ছি বা কিনা সেটা আমি জানি না। কতক্ষণ দৌড়েছি ঠিক নেই। দেখলাম পেছনে আর সেই কালো কালো মূর্তিগুলো আসছে না। হঠাৎ সেই সময় দেখলাম আমার চোখে একটা জোরালো আলো পড়ল। সামনে চোখ পড়তেই লক্ষ্য করলাম একজন অর্ধবয়স্ক লোক হাতে টর্চ নিয়ে আমার দিকেই তাকিয়ে আছেন। আমাকে দেখে লোকটি বললেন, কি হয়েছে, ওইভাবে দৌড়াচ্ছেন কেন? দেখুন তো মশাই, কি অদ্ভুত ব্যাপার, কতগুলো কালো কালো লোক আমার পিছু করছে। আপনি বুঝি ওই পাঁচুর হোটেলে খেয়ে এসছেন? কেন? পাঁচুর হোটেলে খেলে কি কি এমন হয়? তেমন কিছুই হয় না। যারা পাঁচুর হোটেলে খায় তারা রক্ত বমি করে টেসে যায়, আর ওই কালো কালো মূর্তিগুলো হলো ওই টেসে যাওয়া মানুষদের আত্মা। হঠাৎ করে পেছন দিকে ঝোপটা কেঁপে উঠল। লোকটি বলল, এই কে আছিস রে ওখানে, বেরিয়ে আয় দেখি। টর্চের আলো কয়েক মুহূর্তের জন্য সেখানে পড়তেই দেখলাম একদল আস্ত কঙ্কাল ছিটকে দুধারের গাছের পেছনে লুকিয়ে পড়ল। আর সেই দৃশ্য দেখে ততক্ষণে আমার গা হাত পা একেবারে অসাড় হয়ে পড়েছে। আর লোকটিও সেই দৃশ্য দেখে প্রচণ্ড বেগে দৌড়ে কোথায় জানি উধাও হয়ে গেল। আর চোখে পড়ল না। অন্ধকারে অতটা ভালো দেখা না গেলেও বুঝলাম কঙ্কালটা ওখান থেকে আমাকে উকি মেরে দেখছে। হঠাৎ একটা মোটর গাড়ির শব্দ আর একটা আলো আমার মুখে এসে পড়ল। তাতেই খানিকটা সম্মতি ফিরে পেলাম। দেখলাম নির্মল আমার সামনে এসে দাঁড়িয়েছে। কিরে, তোকে আমি কোথায় কোথায় খুঁজছি, আর তুই জঙ্গলের মাঝখানে এই একলা একলা দাঁড়িয়ে কি করছিস? আসলে আমার পেছনে, বিমলকে আর কিছু বললাম না। যদি বলি ও যদি সবার মতো আমাকে এখানে একা রেখে চলে যায়, বললাম, না না কিছু না, চ চ। মোটর বাইকে চুপচাপ উঠে বসলাম। যা ধকল গেছে আর কোনো কথা নয়, না পরেও কোনো কথা নয়, এমনকি পাঁচুর হোটেলের খাওয়ার কথাও চেপে যাব।